অরুদ্ধ আর্তনাদ পর্ব ৮ লিখেছেন উম্মে হাবিবা। কথার ভাবনার মাঝেই তার কানে কারুর গম্ভীর কণ্ঠ পৌঁছালো। ওই লাল রঙের লেহেঙ্গাটা তোর গায়ে খুব মানাবে, ওটা নিতে পারিস। কথা পরিচিত কারুর কণ্ঠ শুনতে পেয়ে পেছনে তাকালো, আর পেছনে তাকিয়ে সে দেখতে পেল তার ঠিক পেছনে আবরার দাঁড়ানো। কথা আবরারকে দেখে থতমত খেয়ে গেল। আবরার যে শপিং মলে আসবে তা কথা চিন্তাও করতে পারেনি, কারণ আবরার কখনোই এগুলো পছন্দ করত না। কিন্তু সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে আবরার কথার জন্য ড্রেস পছন্দ করে দিচ্ছে। মানে এটা কি আদৌ সম্ভব? কথা অবাক চোখে আবরারের দিকে তাকিয়ে আছে। হয়তো সে চোখের পলক ফেলতেও ভুলে গিয়েছে। কথার এমন চাহনি দেখে আবরার বলে উঠল, এভাবে তাকিয়ে আছিস কেন? আমি যেটা বললাম সেটা পছন্দ হয়নি? পছন্দ না হলে অন্যটা দেখতে পারিস, কিন্তু আমার কাছে মনে হলো তোকে লাল রঙেই বেশি মানাবে। কথা আবরারের কথা শুনে একবার আবরারের পছন্দ করা লেহেঙ্গাটার দিকে তাকালো। লেহেঙ্গাটা গাঢ় লাল রঙের। লেহেঙ্গার নিচের পাটটা বেশ ঘের দেওয়া, আর তার সাথে ছোট ছোট সাদা স্টোন বসানো, যার কারণে লেহেঙ্গাটা ঝিলিক দিচ্ছে। লেহেঙ্গার ওড়নাটাও বেশ সুন্দর কারুকাজ করা। আবরারের পছন্দ আছে বলতে হবে। কথার কাছে লেহেঙ্গাটা ভীষণ পছন্দ হয়েছে, আর হবেই বা না কেন? এটা যে তার মনের পুরুষ পছন্দ করে দিয়েছে। কথা হাসি মুখে ইশারা করে আবরারকে বোঝালো, লেহেঙ্গাটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আবরার ভাইয়া, আপনার পছন্দটা খুবই সুন্দর। আমি আহান ভাইয়ার বিয়েতে এটাই পরব। কথার ইশারা বুঝতে পেরে আবরারও হাসে। আরিয়ান মাত্র ফোনে কথা বলা শেষ করে কথার কাছে আসছিল। সে জানে তার কথারানী একা একা নিজের জন্য কিছু পছন্দ করতে পারে না। সবসময় আরিয়ানই তাকে পছন্দ করে দেয়। আরিয়ান এই ভেবেই কথার কাছে আসছিল, আর তখনই সে দেখতে পেল কথা আর আবরার দুজন দুজনের সাথে বেশ হেসে হেসে কথা বলছে। কথা যেন কি ইশারা করছে, আর আবরার তার পরিপ্রেক্ষিতেই হাসছে। আবরার আর কথাকে একসাথে এভাবে দেখে আরিয়ানের বুকটা মোচড় দিয়ে উঠল। মনে প্রিয় কিছু হারানোর ভয় চেপে ধরল। আরিয়ান দ্রুত পায়ে কথার সামনে এলো। কথা আরিয়ানকে দেখতে পেয়ে উৎফুল্লের সাথে আরিয়ানকে ইশারা করে বোঝালো, আরিয়ান ভাইয়া দেখো, আবরার ভাইয়া আমাকে কি সুন্দর একটা লেহেঙ্গা পছন্দ করে দিয়েছে। আরিয়ান কথার ইশারা বুঝতে পেরে মুখটা গম্ভীর করে কথার উদ্দেশ্যে বলে উঠল, সুন্দর। কথা যা তো, তোকে বৃষ্টি ডাকছে, ওর কাছে যা। কথা মাথা নাড়িয়ে সায় দিয়ে সেখান থেকে বৃষ্টির কাছে চলে গেল। এবার আরিয়ান এসে আবরারের সামনে দু হাত পকেটে রেখে গম্ভীরভাবে বলে উঠল, এখানে কি তোর? তুই না বললি তোর কাজ আছে, তাই তুই আসতে পারবি না, তাহলে কেন আসলি? আবরার একটু বাঁকা হেসে বুকে দু হাত গুজে বলে উঠল, ভেবেছিলাম আসবো না, কিন্তু তারপর আবার মনে পড়ল তোর কথারানীকে একটু সময় দেওয়া দরকার, তাই চলে আসলাম। আবরারের কথা শুনে আরিয়ান এবার রেগে উঠল। দেখ আবরার, তোকে অনেকবার বলেছি আর এখনও বলছি, আমার কথার থেকে দূরে থাক, না হলে তোর জন্য ভালো হবে না বলে দিলাম। আরিয়ানের কথা শুনে আবরার আগের মতোই বলে উঠল, দেখা যাক কে কার কী করতে পারে। আরিয়ান আবরারকে আরও কিছু বলতে নিবে, তার আগেই সেখানে আহান চলে আসে। আহান আবরারকে দেখে কিছুটা চমকায়। আরে আবরার ভাই, তুমি এখানে? আমি তো ভাবতেও পারছি না তুমি আসবে। আবরার আরিয়ানের কথাই মুচকি হেসে বলে উঠল, আমার ছোট ভাইয়ের বিয়ে, আর তার বিয়ের কাজে আমি থাকবো না এটা কি করে হয়, তাই চলে আসলাম। আর চোখে আরিয়ানের দিকে তাকিয়ে, আর এখন থেকে তোর বিয়ের প্রতিটা কাজে আমি উপস্থিত থাকব। আহান আবরারের কথা শুনে বেশ খুশি হলো।
সে হাসি মুখে আবরারের সাথে ইতির পরিচয় করিয়ে দিল। আবরারও বেশ হাসি মুখে ইতির সাথে পরিচয় হলো। আরিয়ানের আবরারের এইসব আধিক্যতা একদম পছন্দ হচ্ছে না। সে জানে আবরারের মনে কথাকে নিয়ে কোনো নোংরা খেলা চলছে, কিন্তু আরিয়ান থাকতে তার কথারানিকে কেউ ক্ষতি করতে পারবে না। এটা অসম্ভব। উহু, এটা একটুও সম্ভব না। শপিং করার পুরোটা সময় আরিয়ান কথাকে আবরারের থেকে দূরে রাখার চেষ্টা করেছে, কিন্তু কথা কি আবরার থেকে দূরে থাকতে পারে? এও কি সম্ভব? এতদিন পর নিজের মনের পুরুষের সান্নিধ্য পেয়েছে। এতে এই অষ্টাদশী কন্যার মনের মধ্যে যে হাজারো প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে, কিন্তু এই অষ্টাদশী কন্যা কি জানে তার এই কাজে অন্য কারোর মনটা ঠিক কতটা পুড়ছে? হয়তো জানে না। বৃষ্টি শপিংয়ের পুরোটা সময় আর চোখে আরিয়ানকে দেখে গেছে। বারবার নানান বাহানায় আরিয়ানের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেছে, কিন্তু নিষ্ঠুর আরিয়ান বৃষ্টিকে বারবার এড়িয়ে চলেছে। এভাবেই বেশ কয়েক ঘন্টা পর সকলের শপিং শেষ হলো। শপিং শেষ হতে হতেই বিকেল 5টা বেজে গেল। যেহেতু দুপুরে কেউ তেমন কিছু খায়নি, তাই সবাই মিলে ঠিক করলো রেস্টুরেন্টে গিয়ে খাবার খাবে। যেই ভাবা সেই কাজ। সবাই মিলে শপিং মলের পাশের একটা রেস্টুরেন্টে গেল। আহান আর ইতি যেহেতু নতুন কাপল, তাই সবাই ওদের আলাদা বসার জন্য সুযোগ করে দিল। আহান আর ইতি এক টেবিলে আর বাকি সবাই অন্য টেবিলে। টেবিলে বৃষ্টি, মাহিবা আর কথা একসাথে বসেছে, আর অপর পাশে আরিয়ান, আবরার, ইমন আর সাহিল বসেছে। সকলে যার যার মতো খাবার অর্ডার দিয়েছে। খাবারের সময় আবরার বারবার কথাকে এটা ওটা এগিয়ে দিয়েছে, যা দেখে আরিয়ান বেশ রেগে গিয়েছিল। কথাকে নিয়ে কোথাও বাইরে গেলে আরিয়ানই সবসময় কথার খেয়াল রাখে, কিন্তু এবার তা হলো না। আরিয়ান কথার দিকে এক নজর তাকালো। ভেবেছিল কথা আরিয়ানকে বলবে তাকে সাহায্য করতে, কিন্তু না, কথাও হাসি মুখে আবরারের কাজকর্ম উপভোগ করছে, যা আরিয়ানের মনে আরও বেশি জ্বালা সৃষ্টি করছে। রাত 9টা। জমিদার বাড়ির সব ছোট সদস্যরা বাড়ি এসে পৌঁছেছে প্রায় 20 মিনিট হবে। আবরার রেস্টুরেন্ট থেকেই তার গাড়ি করে কোনো এক কাজে চলে গিয়েছে, আর বাকি সদস্যরা সবাই বাড়িতে চলে এসেছে। বাড়িতে এসে সবাই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে। ক্লান্ত হওয়ারই কথা। এত শপিং করার পর কারোরই শরীরে শক্তি থাকার কথা না। কথা শপিং থেকে এসে ফ্রেশ হয়ে তার রুমের বারান্দার দোলনায় বসে আছে, আর দোলনায় বসে সে আজকের সারাদিনের ঘটনাগুলো ভাবছে। আজকের দিনটা কথার স্বপ্নের মতো কেটেছে। সে না চাইতেই আজকে অনেক কিছু পেয়ে গেছে। কথা আজ আবরারের এক নতুন রূপ দেখতে পেয়েছে। এমন আবরারকে দেখার জন্যই তো সে এত বছর ছটফট করেছিল। কিন্তু কথাকে একটা জিনিস খুব ভাবাচ্ছে। আরিয়ান আজকে শপিং থেকে আসার পর থেকে কথার সাথে একবারও কথা বলেনি। কথা বলা তো দূরে থাক, একবার তার দিকে তাকায়নিও পর্যন্ত। সারা রাস্তায় আরিয়ানের মুখটা কেমন মলিন লাগছিল। কথা ভেবে পেল না কি হয়েছে আরিয়ানের, যার কারণে সে এমন করছে। আবার পর মুহূর্তে ভাবল হয়তো সে বেশি বেশি ভাবছে। অন্যদিকে আরিয়ান তার বারান্দায় বসে আছে, চাহনি তার দূর ওই আকাশের দিকে। কেন কথা, কেন আমাকে ভালোবাসিস না তুই? আমি কি তোর ভালোবাসা পাওয়ার যোগ্য না? আমার ভালোবাসাগুলো কেন তোর চোখে পড়ে না? কেন সবসময় আমাকে এড়িয়ে যাস? আমি কি এতটাই অধম, এতটাই তুচ্ছ? আমি আর কি করলে তুই আমার ভালোবাসা অনুভব করতে পারবি? আর কি করলে আমি তোর জন্য যেই দহনে পুড়ছি তুইও আমার জন্য ঠিক সেই দহনে পুড়বি? ছেলে মানুষের নাকি কাঁদতে নেই, কিন্তু আরিয়ানের দু চোখ বেয়ে আজ তার এত বছরের আগলে রাখা ভালোবাসাকে হারানোর ভয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। কিন্তু পর মুহূর্তেই
আরিয়ান কিছু একটা ভেবে নিজের চোখ মুছে নেয়। না, এত সহজে হার মেনে নিলে তো হবে না। এত সহজে আবরারকে জিততে দেওয়া চলবে না। এত সহজে নিজের 10 বছরের ভালোবাসাকে অন্যের হাতে দেওয়া যাবে না। আবরার এবার দেখবে আরিয়ানের রূপ কতটা ভয়ঙ্কর হতে পারে। আবরার যদি তার প্রেয়সীর জন্য সব করতে পারে, তাহলে আরিয়ানও তার প্রেয়সীকে পাওয়ার জন্য সব কিছু করতে পারে। সব মানে সব। অন্যদিকে বৃষ্টি নিজের জন্য বরাদ্দকৃত রুমের বারান্দার দোলনায় বসে আছে। জমিদার বাড়িতে বৃষ্টি আর মাহিবার জন্য আলাদা রুম বরাদ্দ করা আছে। বৃষ্টি আকাশের দিকে একমনে তাকিয়ে আছে। যখন থেকে ভালোবাসার মানে বুঝতে পেরেছে, তখন থেকেই তার মনটা আরিয়ান নামক পুরুষটার জন্য বরাদ্দ হয়ে গেছে, যেখানে শুধুমাত্র আরিয়ানের বসবাস। আরিয়ানকে নিয়ে হাজারো কল্পনা জল্পনার বসবাস। আরিয়ানকে নিজের করে পাওয়ার জন্য তীব্র বাসনার বসবাস। কিন্তু নিষ্ঠুর আরিয়ান, সে কখনো বৃষ্টিকে বুঝতেই চায়নি। আবার হয়তো বুঝেও না বুঝার ভান করেছে। কিন্তু এতে কি আরিয়ানের প্রতি বৃষ্টির ভালোবাসা কমে যাবে? উহু, একটুও না। বরং দিনের পর দিন বৃষ্টি যেন আরিয়ানের মাঝেই নিজেকে খুঁজে পায়। অন্যদিকে আবরার কিছুক্ষণ আগে বাসায় এসেছে। এসেই ফ্রেশ হতে গিয়েছে। মাত্রই আবরার ফ্রেশ হয়ে তার রুমের বারান্দায় চলে আসলো। সারাদিন পর এই জায়গাটা তাকে শান্তি দেয়। এই জায়গায় তার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই জায়গায় আসলেই সে নিজের প্রেয়সীকে অনুভব করতে পারে। আবরার বারান্দার সোফায় বসে মাথাটা সোফায় এলিয়ে দিয়ে চোখ বন্ধ করল। চোখ বন্ধ করার সাথে সাথেই আবরারের চোখে ভেসে উঠল এক শ্যামাঙ্গিনী ষোড়শী কন্যার হাসি মুখ। আঁকাবাঁকা ধানের ক্ষেতের মাঝে সেই ষোড়শী কন্যাটা হলুদ শাড়ি পরে দৌড়াচ্ছে। শাড়িটা বাঙালিভাবে পরা। ঘন কালো কেশগুলো সামনে থেকে নিয়ে পেছনে বাঁধা। তার ঘন কেশগুলোও বাতাসের সাথে সাথে তাল মিলিয়ে উঠছে। হাতে তার একগুচ্ছ কাশফুল। ষোড়শী কন্যাটি হাসি মুখে আবরারের দিকে তাকিয়ে আছে। কিন্তু পরমুহূর্তেই সেই শ্যামাঙ্গিনী ষোড়শী কন্যাটি কোথায় যেন হারিয়ে যায়। আবরার সাথে সাথে তার চোখ খুলে ফেলল। তার মনের মধ্যে কিসের জন্য পীড়া হচ্ছে। হঠাৎই আবরারের ফোনটা বেজে উঠল। আবরার নিজেকে ধাতস্থ করে ফোনটা রিসিভ করে কানে ধরল। আর তখনই উপাস থেকে কেউ ব্যস্ত ভঙ্গিতে বলে উঠল, স্যার, ম্যাম আবার পাগলামি করছে, দয়া করে তাড়াতাড়ি আসুন। ফোনের উপাসের ব্যক্তিটির কথা শুনে আবরার আর এক মুহূর্তও অপেক্ষা করল না। দ্রুত গতিতে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়ল জমিদার বাড়ি থেকে।